গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী রণজিৎ দাসের একক চিত্রকলা প্রদর্শনী, কাঠি অঙ্কন এবং অন্যান্য। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। শিল্পাঙ্গন গ্যালারির আয়োজনে ধানমন্ডির দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইফফাত আরা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী অপরাজিতা। প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। আব্বা আব্বা আমার ওই টাকা চাই না, 10 লাখের 10 পয়সারও দামি নাই। এই যে সমিতির কিস্তির টাকা আমি কষ্ট করে দেব, তো ওই মামলাতে তুই আমার বাঁচা, তুই কষ্ট থাক। শেখরে আমি একটা কথাই কইছি যে 10টা লাখ টাকা দিতে পারবো, এর বেশি পারুম না। হ্যাঁ, রাজি হইলে কন। বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বেটাই তোর এই পাট তোর ভিতরে রাখ। ওই জেলে তোর কতবার মানা করছি আমার ঘরের দিকে না রাখার লাগিয়া। সরি বন্ধু, ভুলে গেছে। আমার কোটিপতি বন্ধু, আমার কোটিপতি বন্ধু, একটু পরে তো আমার বোনের আপা দিলে আবার কান্দন দিয়ে দিবা। 7 কিলোর একটি গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি লোকসঙ্গীত শিল্পী রুবেল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপা অনেক ভালো আছি। কেমন যাচ্ছে? আপনি তো একজন সঙ্গীত শিল্পী এবং লোকগান সাধারণত গেয়ে থাকেন, আপনার একটি ব্যান্ড দলও আছে। সব মিলিয়ে কি কি কাজ করা হচ্ছে এখন? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার টিমের নাম হচ্ছে চাতক পাখি লালন শিল্প গোষ্ঠী, সদর কুষ্টিয়া থেকে। আমার মা হচ্ছেন মাহবুবা আক্তার শিল্পী, ওনার অধীনে আমার এই টিমটি করা হয়েছিল। আব্দুর রাজ্জাক খান হচ্ছে আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট দোতারা বাদক। ওনার সিস্টেমে আমাদের এই টিমটার মানে ইয়ে হয়েছে আর কি, তৈরি করেছিলেন। কত সালে সেটা? এটা 2002 সালে। আচ্ছা, অনেক দিন হয়ে গেছে তো। আচ্ছা, যখন চাতক পাখি লালন শিল্পী গোষ্ঠী তৈরি করেছিলেন তখন আসলে কি কোন ভাবনার জায়গা থেকে এই ব্যান্ড দলটি তৈরি করা, বা কাদেরকে নিয়ে শুরু করেছিলেন, কি ধরনের ইনস্ট্রুমেন্ট রেখেছিলেন? আমাদের ইনস্ট্রুমেন্ট ছিল একতারা, দোতারা, ঢোল, বাঁশি, পারগিশন যাকে বলে আর কি, মন্দিরে যাকে বলে। আমরা 5 জন মিউজিশিয়ান নিয়ে শুরু করেছিলাম। এখন তো আমাদের সাথে কিবোর্ড, তারপর বেস গিটার, এগুলি সবকিছু নিয়ে আমরা অনেক সদস্য। তাহলে 10 জনের মতো সদস্য। 10-11 জন তো হবেই। হ্যাঁ, সেটা কি আপনারা কুষ্টিয়াতে এটার প্র্যাকটিসটা করেন? মানে প্র্যাকটিস প্যাডটা কোথায়? আমাদের প্র্যাকটিস প্যাড হচ্ছে ঢাকাতে, শ্যামলীতে। আমরা সেখানে গান প্র্যাকটিস করছি, প্লাস আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। আচ্ছা, ঢাকাতে তো আপনার থাকা হয় না, তো ঢাকাতে এসে প্র্যাকটিস করা বা গান চর্চা করাটা আসলে কতটুকু কঠিন বলে মনে হয়? না না, কঠিন না। ব্যাপার হচ্ছে আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, বাঞ্ছারামপুর থানা, রূপসদী গ্রামের সন্তান আমি। আমার রূপসদী গ্রামে আমি বেড়ে উঠেছি। সেখান থেকে আমার গ্রামবাসী আমাকে অনেক সাপোর্ট করেছে। প্রথম দিক থেকে বলতে গেলে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে স্কুলের শিক্ষক স্যারেরা আমাকে, ওনারা আমাকে অনেক সুন্দর করে মানে আবেগ এবং উৎসাহিত করে আমি আজকে এই জায়গায়। আন্তরিকতা দেখিয়েছেন আপনার গানে। এটা একটু জানি ছোট করে যে আসলে কিভাবে শুরু হলো, মানে গান কেন? আমার আবেগটা ছিল, পরিবারে কেউ ছিল এমন কেউ যে আমার পরিবারে ছিল না। আমার আবেগটা হয়েছিল এই এনটিভি থেকে। এনটিভি যখন আমি দেখলাম যে ক্লোজ আপ ওয়ান আসলো, ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ, আমি সেখান থেকে আমি দেখলাম যে এখানে যে সঙ্গীতের যে একটা মূল্যায়ন, যে বিভিন্ন জায়গার আনাচে কানাচে চিঠি পড়ে থাকা শিল্পীদের একটা ভালো একটা চান্স তাদের। সেখান থেকে আমি দেখলাম যে
প্রথমে নুলুক ভাইয়ের কথা বলবো, যে নুলুক ভাইয়ের ছিল প্রথম দিক থেকে শুরুটা হয়েছিল লিজা আপা সহকারে। এই প্রোগ্রামটা দেখে আমার মানে ভেবেছিলাম যে আমিও কোনো সঙ্গীত একটা শিল্পী দিন হতে আমি চাই। সঙ্গীত শিল্পী হতে চাই। হ্যাঁ, হ্যাঁ, মানে মানুষ স্বপ্নটা আমাকে শুরু দেখুক, হয়েছিল। চিনুক, জানুক। বাহ বাহ। তারপর কিভাবে শেখা হলো সঙ্গীত? তারপর আমার গ্রামে একজন আমার শ্রদ্ধেয় গৌরধন ঘোষ, উনি আমার প্রথম গুরু। সে সুবাদ থেকে আমার এই যে চাতক পাখি লালন শিল্প গোষ্ঠীর যিনি কর্ণধার মাহবুব আক্তার শিল্পী, যাকে আমি মা দেখেছি, উনি হচ্ছেন আমাদের এলাকায় একটা টিম নিয়ে উনি গিয়েছিলেন কুষ্টিয়া থেকে। আচ্ছা। তো সেখানে আমি একটা বিশাল বড় একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আমি একটা গান করার সুযোগ পাই আমার গ্রামে। তো সেই গানটা যখন আমি করি, উনি বলল যে তুমি তো ভালো গাও, তাহলে তুমি আমাদের সাথে আসো, তাহলে তুমি আরো ভালো করবে। তো সেখান থেকে আমি আস্তে 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 আজকে এই জায়গায় আসলাম। সেটা তার মানে বলা যেতে পারে দলের সাথে থাকতে থাকতেই গান শেখা। হ্যাঁ। কোনো ওস্তাদজির কাছে কখনো তালিম নেওয়া অবশ্যই হয়নি? ওস্তাদ তো আছেই। প্রথম তো আমি বলেছি যে আমার প্রথম হাতে করি বাবু গৌরধন ঘোষ, তারপর ছিল আইনাল হক বাউল, তারপরে মাহবুব একটা শিল্পী, এখন হচ্ছে আমার গুরুজি বাউল শফি মণ্ডল। বাবার বাহ। কাছে এই গান আমি শিখছি আর কি। দারুণ, মানে গানের যে সঙ্গীত গুরুদের সান্নিধ্য আপনি পেয়েছেন, নিঃসন্দেহে আপনি সৌভাগ্যবান। একটু জানতে চাইবো যে সঙ্গীত মানুষকে সবসময় আকর্ষণ করে বা একটা সংযোগ স্থাপন করায়, কারণ জীবনের গল্প বলে তো সঙ্গীত, কিন্তু লোকগান কেন আপনাকে এত বেশি মুগ্ধ করলো? দেখেন, লোকগান হচ্ছে এমন একটা সাবজেক্ট বা সঙ্গীতের একটা মাধ্যম, এমনটি ধারা। হ্যাঁ, এমনকি ধারা। এটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে মানে লোকেদের মুখে মুখে যে আলাপ আলোচনার মানে যে কথা, একদম আপনি যদি বলেন যে পাড়াগাঁয় থেকে শুরু করে শহর পর্যন্ত লোকগান এমন একটা প্রসেসিং যেটা দিয়ে মানুষের মন জয় করা সম্ভব, যেটা অনুসঙ্গীতে নয়। আচ্ছা। আমি মনে করি যে লোকগানের মধ্যে দেখা গেছে যে আমার বড় ভাই পাগল হাসান দাদা, যেমন উনি একটি গান করে গেছেন, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। এমনও মানুষ নাই যে তার কোনো পাপ নাই। এখন গ্রামের মানুষ যখন এই গানটা শোনে যে আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারগড়ের বাসিন্দা, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা, তখন সবাইকে মানুষের টাচ মন, করে। হ্যাঁ অবশ্যই, হেলায় হেলায় কার্য নষ্ট। আমরা অনেক সময় ব্যয় করে দিচ্ছি অন্য অন্য কাজে কর্মে, কিন্তু আমরা কি আজ অব্দি আমাদের কোনো কর্মসংস্থানে বা ভালো একটা প্ল্যাটফর্মের আশায় আমরা কি সেই জায়গায় ঘুরছি না। আমরা অযথায় সময়কে দিয়ে দিচ্ছি। যেমন সাইজি বলেছেন, সময় গেলে সাধন হবে না। আমরা লালন অযথায় সময় শেষ সাইজির করে দিচ্ছি। যে জীবন দর্শন, সেটা প্রতিটা মানুষকেই মুগ্ধ করে বা একটা সংযোগ স্থাপন করতে অনেক সাহায্য করে, জীবন বোধের যে ব্যাপ্তি বা পরিসর সেটা অনেকটা বাড়িয়ে দেয়। আপনার জীবনে সেটার প্রভাব কতটুকু? আমি সাইজির গান, সাইজির কালাম গান বলবো না, সাইজির কালাম আমি আমার গ্রাম থেকে শুরু করে অবধি সারা বাংলাদেশে করছি, প্রচার করছি। তবে সাইজির গানের একটা ধারা আলাদা, এটার ভাব ভঙ্গিমা, তারপরে সাইজির গানের যে প্রেম ভালোবাসাটা, দেখেন সাইজিকে কত ভালো না বাসলে ফরাসি থেকে একটা মেয়ে চলে আসে, হ্যাঁ, তার জীবন দর্শন নেওয়ার জন্য। এবং সাইজির গানে প্রেম ভালোবাসা থেকে শুরু করে, দেখেন সাইজি বলেছেন যে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। তারপর বলেছেন যে মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। আমাদের যে অবিশ্বাস, একজন মানুষকে আমরা মারছি, একটা মানুষকে আমরা আঘাত করছি, তাকে আমরা ভালোবাসছি না। এই বাংলাদেশে এখন অনেক জায়গায় নিরীহ মানুষকে, যারা ডানপিটু, যারা উচ্চ লেভেলের মানুষ, তারা একটা নিরীহ মানুষকে ভালোবাসছে না, সময় দিচ্ছে না, তাদের কথা শুনছে না। সেই সুবাদ থেকেই কিন্তু লালন দেখছে যে না, মানুষ বজলেই শোনার মানুষ হবে। তার মানে সাইজির বাণীগুলো আসলে বিশ্বাস করেই আপনি গানগুলো গেয়ে থাকেন। আচ্ছা, মানে এই যে বাউল জীবন,
এবং বাস্তবিক জীবন দুটো কোথাও না কোথাও তো একটু ক্ল্যাশ করে, সেটা অবশ্যই। কি কখনো মনে হয়? অবশ্যই বাউল হচ্ছে নিজেকে প্রভুর কাছে উপস্থাপন করে নিতে হয়। হ্যাঁ। বাউলের অনেক আঘাত, অনেক কিছু আছে যেটা উপর থেকে বোঝা যায় না। বাউলকে দেখছেন বাংলাদেশে অনেক জায়গায় বাউলদেরকে অনেক অত্যাচার করছে মানুষ, কিন্তু আজ অব্দি বাউলের মনের কথা কেউ নিচ্ছে না, তাদেরকে বুঝতে চায় না। এই হলো কথা। আপনি তো একটি ব্যান্ড দল নিয়ে কাজ করছেন, কিন্তু শিল্পীরা তো আসলে এখন মূলত অনলাইন বেসড কাজগুলো হচ্ছে, যেমন সোশ্যাল মিডিয়ার যদি কোনো পেজ থাকে সেটা নিয়ে কাজ করছে, কিংবা চ্যানেল, নিজের ইউটিউব চ্যানেল থাকে সেখানে নিজেদের গানগুলো রিলিজ দিচ্ছে। আপনার ক্ষেত্রে ব্যাপারটা এমন না। না আপা, আমি হচ্ছে কি আমি অরিজিনালি আমি চাচ্ছি যে একজন বাউল তার পুঁজি হচ্ছে সহজ হয়ে থাকা, একটা প্যারা না নেওয়া। আমি সহজ জীবনযাপন, এটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখা গেছে কিছু কিছু জায়গায় যখন আমি প্রোগ্রামে যাই তখন দেখি যে মানুষ হাসতেছে, কাঁদতেছে, নাচতেছে এবং ব্যথা ভরা বুক নিয়ে আবার আমাদের সাথে জড়াজড়ি করতেছে। তখন অনেক লোকে আমাকে বলে যে ভাই আপনাকে আমরা ইউটিউবে আপনার কোনো চ্যানেল নাই বা আপনাকে পাচ্ছি না। তখন আমি বলি যে আমার নাম লিখলে তোমরা অবশ্যই গান পেয়ে যাবে, আমি না করলে কি হয়। কিন্তু বাংলাদেশে অনেক ইউটিউবার আছেন, চ্যানেল আছেন, বিভিন্ন যেমন বিভিন্ন পর্যায়ে আমরা যখন গানটা করি বিভিন্ন জায়গায় থেকেই তারা আমাদের গানগুলিকে মানুষের কাছে দিয়ে দেয়, পৌঁছে দেয়। কিন্তু সেই প্যারাটা আমি নিচ্ছি না। আচ্ছা, নিজে করতে চাই না, মানে নিজের প্রমোশনটা নিজে করতে আপনি রাজি না? যাই না, আমি সেটা করব না। কেন করব না? আমি চাই যে আমি মানুষের জন্য গান করি, মানুষ তো আমাকে ভালোবাসলে এমনিতেই নেবে। এটা আবার মিডিয়াতে অন্যভাবে দিয়ে টাকা পয়সা ইনকাম করে এটা আমি চাই না। আমার ছোটবেলাটা কোথায় কেটেছে? জি, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমি যখন শিশু ছিলাম তখন আমি তো গ্রামে, আমার পুরোটা মানে বয়স জুড়ে আমি গ্রামে আমি থাকতে পছন্দ করি। গ্রামের মানুষ, তারপরে খাল বিল হাওর নদী, এগুলি, হ্যাঁ প্রকৃতি, ওইভাবেই থাকলে আমি আমি খুব, আমার কাছে ভালো লাগে। মানে নিজেকে খুঁজে পাওয়ার বিষয়টা কাজ করে। যেমন দেখা গেছে আপনাদের এই অট্টালিকাতে একটা মনের কথাটা, মানে মনের ভাব প্রকাশ করা যায় না। আমি রাখাল বেশে একটা জায়গায় গেলাম, একটা বিশাল বড় বট গাছের গোড়ায় বসলাম, একটা মন খুলে একটা গান গাইলাম, সেখানে কিন্তু আমাকে কেউ বাধা দিচ্ছে না, সেখানে কিন্তু আমাকে মানুষ কোনো কিছু করতেছে না, আমার মন খুলে আমি চলতে পারতেছি। এটা আমি আমার জীবনে একদম আমার সহজ জীবনের একটি অংশ হয়ে গেছে গান। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ হচ্ছে আমি চাই যে আমি মানুষের সেবা করি, সেটা গানের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক। আমি এই পর্যন্ত অনেক মানে অসুস্থ রোগীকে আমি ব্লাড দান করেছি, কারণ আমি চাই যে মানুষের ভিতরে যেহেতু মানুষ বিরাজমান, আমি একজন মানুষ হতে চাই, মানবের সেবা করে যাওয়া। ভীষণ সুন্দর, খুব ভালো থাকুন, সুন্দর মানুষ হয়ে আছেন সেটাই থাকুন, সুস্থ গানের সাথে আছেন সেইটা অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর বিশেষ করে এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গ্রাম থেকে এইভাবে গ্রামগঞ্জে থেকে বাউলদেরকে ধরে এনে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে জায়গা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। খুব ভালো থাকবেন, শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।